অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। আবারও একবার সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে। এবং আজকের এই এপিসোডের ডিউরেশনটা অন্য এপিসোডগুলোর তুলনায় হয়তো একটু কম হতে পারে, কারণ আজ আমার কাছে রয়েছে একটি মাত্র ঘটনা। তবে খুবই ভয়ের একটি ঘটনা নিয়ে আমি আজ হাজির হয়েছি। আর একটি ঘটনা রাখার কারণটা একটু তোমাদেরকে বলি। আমার কাছে ঘটনার স্টক প্রায় শেষ। ঘটনার অভাব থাকার কারণে আজ আমাকে একটা ঘটনা রাখতে হয়েছে। তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা অজানা সত্য শোনেন, আপনাদের জীবনে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা এমন কোনো ভৌতিক ঘটনা যদি আপনাদের শোনা থাকে, আপনারা সেই ঘটনা আমাকে ইমেল করে লিখে পাঠাতে পারেন অজানাসত্য15@gmail.com। এই ইমেল আইডিতে আপনারা ঘটনা লিখতে পারেন। এছাড়াও আজকের এপিসোডের ডেসক্রিপশন বক্সটিকে ওপেন করলে আপনারা প্রথমেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত রকম পদ্ধতি পেয়ে যাবেন। তো ঘটনা থাকলে প্লিজ আপনারা ঘটনা পাঠান, তাহলে আমরা আমাদের এপিসোডগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। বেশি কথা বাড়াবো না। যারা যারা এখনও পর্যন্ত লাইক করনি, এপিসোডটিকে লাইক করে দাও। কমেন্ট করে জানাও কে কোথা থেকে শুনছো, কেমন লাগছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। শুরু করছি আজকের ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন রোহিত হালদার। সে যেরকম করে লিখেছে আমি তেমন করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমার নাম রোহিত হালদার। আমি বহরমপুর থেকে লিখছি। বেশ কিছুদিন ধরে তোমার ঘটনা শুনছি, আর তোমার প্রেজেন্টেশন দেখে মুগ্ধ হয়ে আজ আমি তোমাকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে চলেছি, যেটা বলবার আগে আমার ভয় হচ্ছিল। তবে এখন সাহস করে লিখেই ফেললাম। বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি ঘটনার দিকেই চলে যাব। তার আগে সকল শ্রোতাদের কাছে আমার রিকোয়েস্ট, আজকের আমার ঘটনাটি শুনবার পর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ঘটনাটা অনেক বছর আগের। তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে উঠেছি। আমার বাড়ি থেকে কলেজটা অনেক দূরে ছিল। দূর বলতে অনেকটাই দূর, যার কারণে আমাকে কলেজের সামনে একটা পিজি নিতে হয়। পিজি কথার অর্থ হলো পেইং গেস্ট, অর্থাৎ একজনের বাড়িতে রুম ভাড়া করে আমাকে থাকতে হয়। কোন কলেজে ভর্তি হয়েছিলাম সেটা বিশেষ কারণে আমি জানাচ্ছি না, তবে এটা জানাতে পারি আমি কল্যাণীতে একটি কলেজে ভর্তি হয়েছিলাম। এবার দাদা বুঝতেই পারছো, বহরমপুর থেকে কল্যাণী অনেকটা দূর হওয়ায় আমাকে পিজি নিতেই হয়। পিজিটা অনেকটা ভেতরের দিকে ছিল। প্রথম দিন আমার বাবা মা আসে আমাকে কলেজে ভর্তি করাতে এবং আমার পিজির ঘরটাকে ভালো করে দেখতে। ঘরটিকে দেখার পর বাবা মার পছন্দ হয় এবং সেখানেই আমাকে শিফট করে দেয়। আমার রুমে আরও 2 জন থাকত। একটার নাম ছিল কমল, আরেকটার নাম ছিল ইন্দ্র। দুজনে আমার থেকে সিনিয়র ছিল। আমি যার পিজিতে উঠেছিলাম তার নাম ছিল রমেন। সেখানকার ছেলেরা রমেনের পিজি বলেই চিনত। তার বউ আর তিনি ছাড়া সেই বাড়িতে কেউ থাকতেন না। শুনেছি তার ছেলে নাকি অনেক আগেই মারা গেছে। সুইসাইড কেস, রেল লাইনে মাথা দিয়েছিল।
এর কারণটা রমেনবাবুর কাছ থেকে কোনোদিনও জিজ্ঞাসা করিনি, যদি তিনি কষ্ট পেয়ে যান সেই কারণে। দাদাদের কাছে জিজ্ঞেস করলেও দাদারা বলতে পারে না এর কারণটা কি। যাই হোক, এইভাবেই শুরু হয় আমার কলেজ লাইফ। ভালোভাবেই আড্ডা, মজা, পড়াশুনো, সিনিয়র দাদাদের সঙ্গে মাঝে মধ্যে দূরে কোথাও ঘুরতে যাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়েই চলছিল আমার জীবনটা। আর এর পাশাপাশি রমেনবাবুও খুবই ভালো মানুষ ছিলেন। তিনি মাঝে মধ্যে আমাদের জন্য খাবার নিয়ে আসতেন। আসলে ছেলে নেই তো, তাই আমাদেরকেই তিনি নিজের ছেলের মতো করেই দেখতেন। যাই হোক, এইভাবেই আমাদের ফার্স্ট সেমিস্টার হয়ে যায়। আমরা ছুটি পাই, যার কারণে আমি সেই ছুটি কাটানোর জন্য বহরমপুরে ফিরে যাই। বাড়ি ফেরার পর আমার বেশ ভালো লাগছিল। অনেক দিন বাদ মায়ের হাতের রান্না, বাবার সঙ্গে গল্পগুজব, যেন নতুন করে একটা পরিবেশ ফিরে পেয়েছিলাম। পিজি লাইফটা খুবই কঠিন হয়। নিজে নিজে রান্না করা, নিজে নিজে বাজার করে কিনে এনে খাওয়া। বহরমপুরে গিয়েও মাঝে মধ্যে রমেনবাবুকে ফোন করেছি এবং কথা বলেছি। তারা বলছিলেন যে ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, তোরা তাড়াতাড়ি চলে আয়। এরপর আমি পুরো 1 মাস ছুটি কাটাই। যখন আমাদের কলেজ আবার শুরু হয়ে যায়, আমাকে আবার পিজিতে ফিরতে হয়। পিজিতে এসে দেখি রমেনবাবু বাড়িতে নেই। কাকিমাকে জিজ্ঞাসা করলে কাকিমা বলে রমেন কাকু নাকি বাইরে গেছে কিছু কাজের জন্য, তিনি কয়েকদিন বাদে ফিরবেন। তো আমরা সকালে কলেজ করে বাড়ি ফিরি। এরপর রাত হয়। আমার রুমে যেই দাদারা থাকতো ওরা বলল আজ তাদের আরও একটা বন্ধুর পিজিতে পার্টি রয়েছে, তারা রাতে আর পিজিতে ফিরবে না, তারা সেখানেই রাত কাটাবে। এর মানে আমাকে রাতটা একাই কাটাতে হবে। তো আমি বেশি দেরি না করে যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি, সেই কারণে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। খাটে শুয়ে শুধু এপাশ ওপাশ করছিলাম, ঘুম আসছিল না। এমন সময় রাত যখন 10:30 বাজে, আমি দেখি কে যেন আমার দরজা ধাক্কাচ্ছে। আমি বেশি কথা না ভেবে সোজা উঠি এবং দরজাটা খুলি। তবে অবাক কাণ্ড, আমার সোজাসুজি জানলায় একটা কালো কাক বসে রয়েছে এবং আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি দরজা বন্ধ করতেই পিছন ফিরে যখন খাটের দিকে ফিরছি, আবারও সেই একই দরজা ধাক্কানোর আওয়াজ। আমি আরেকবার গিয়ে দরজাটা খুলতে চাই, তবে কাউকে দেখি না। তবে সেই কাক সেখানে এখনো বসে রয়েছে। কেন জানি আমার মনে ভয় কাজ করতে লাগলো। আমি দরজাটা বন্ধ করে এক দৌড়ে খাটে গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে আমার চোখটা লেগে যায় এবং আমি ঘুমিয়ে পড়ি। এমন সময় রাত যখন 12টা বাজে, আমার ঘুমটা একটা শব্দে ভেঙে যায়। ভালো করে শুনে দেখি আমার দরজার বাইরে থেকে একটা কটকট করে শব্দ আসছে, যেন মনে হচ্ছে দরজার বাইরে কেউ বসে কোনো জন্তুর হাড় চিবোচ্ছে। খুব বিশ্রী রকমের একটা গন্ধ নাকে আসছিল, আর তার সঙ্গে সেই কটকট আওয়াজ। আমার গায়ে কাঁটা দেওয়া শুরু হয়ে যায়। আমি বুঝতে পারছি না হচ্ছেটা কি। হঠাৎ করে এত বাজে একটা গন্ধ, তার সঙ্গে এরকম অদ্ভুত আওয়াজ। আমি মনে ভয়টাকে চেপে রাখি আর আবার ঘুমানোর চেষ্টা করি। এমন সময় আমি রমেন কাকুর আওয়াজ শুনতে পাই।
তিনি দরজা ধাক্কাতে ধাক্কাতে বলছেন, রোহিত, এই দেখ কি এনেছি, দরজাটা খোল, একটা ভালো জিনিস এনেছি তোর জন্য। রমেন কাকুর আওয়াজ শুনে আমি দরজাটা গিয়ে খুলে ফেলি এবং দেখি আমার সামনে কেউ দাঁড়িয়ে নেই। আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সামনের সেই জানলায় সেই কাকটা এখনো বসে রয়েছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে একটু পরেই আমার ওপর আক্রমণ করবে। কানে আস্তে আস্তে একটা হাসির শব্দ ভেসে আসছে, আর আস্তে আস্তে মনে হচ্ছে যেন শব্দের তীব্রতা বাড়ছে। খুব জোরে জোরে কেউ যেন হাসছে, যেন একটা অট্ট হাসি আমার কানে বেজে চলেছে। পিছন ঘুরে তাকিয়ে দেখি আমার খাটটা হঠাৎ করে নড়ছে, যেন খাটটাকে কেউ ধরে ধরে দোলাচ্ছে। আমি আর সেই পরিস্থিতিটাকে নিতে পারিনি, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। সকালবেলা যখন আমার চোখে মুখে জল দেওয়া হয়, আমার তখন জ্ঞান ফেরে। দেখি আমার সিনিয়র দাদারা আমার বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে, আমাকে প্রশ্ন করছে যে কি হয়েছে, হঠাৎ আমি এরকম অজ্ঞান কেন হয়ে গেলাম। এমন সময় আমি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলি। তবে সব থেকে অবাক করার মতো বিষয় হলো, যখন তারা রমেন বাবুর কথাটা শুনল, তারা অবাক হয়ে গিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? রমেন বাবু তো কাল রাতে একটা লরি অ্যাক্সিডেন্টে মারা গেছে। যেহেতু আমি অজ্ঞান ছিলাম, আমি জানতাম না যে রমেন বাবু মারা গেছে। আমি শোনার পর আকাশ থেকে পড়ি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি যে তোমরা কি বলছো? তখন তারা বলে, কাকিমাকে জিজ্ঞেস করে দেখ, নিচে লোকজন এসে জড়ো হয়েছে। রমেন বাবুর বডি আর 1 থেকে 2 ঘন্টার মধ্যেই বাড়িতে এসে পৌঁছাবে। আমি অবাক হয়ে যাই, ভয়তে আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়। তাহলে কাল রাতে আমাকে কে ডাকলো? কিছুক্ষণ পরে আমি নিচে যাই এবং কয়েকটা সময় অপেক্ষা করার পর রমেনবাবুর মৃতদেহ বাড়িতে চলে আসে। এবং সেই মৃতদেহ দেখার পর আমি নিজেকে আর সামলে রাখতে পারি না। খুব বিশ্রীভাবে মারা গেছে রমেনবাবু। মাথাটা একদম পুরো থেতলে গেছে, সেই মুখটা দেখা যাচ্ছে না। এরপর আমার জ্বর আসে। আমার বাবা মা বহরমপুর থেকে আমাকে নিতে চলে আসে এবং আমি বাড়ি ফিরে যাই। কয়েকটা দিন সেখানে থাকার পর ডাক্তার দেখানোর পর আমার জ্বরটা আস্তে আস্তে কমতে থাকে। এখন আমি সুস্থ আছি। তবে রমেনবাবুর এই ঘটনাটা আমার মনে একটা দাগ কেটে গেছে। আমি আজও বুঝতে পারিনি যে সেটা রমেনবাবুই ছিল নাকি রমেনবাবুর আত্মা শেষবারের জন্য আমার কাছে এসেছিল। রাজর্ষিদা, তোমার কি মনে হয়? আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক, নাকি শ্রোতারা যেটা বলবে সেটাই ঠিক? আমি শ্রোতাদের কাছে অনুরোধ করব আপনারা একটু জানান। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন এবং এপিসোডটিকে লাইক করে আমাকে বোঝাবেন যে এপিসোডটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো বিদায়, দেখা হবে আরও একটা ঘটনার সঙ্গে। খুবই দুর্দান্ত এবং ভয়ঙ্কর একটি ঘটনা আমরা শুনে নিলাম। আপনারা একবার বিচার করুন, আপনারা নিজেকে একবার রোহিতের জায়গায় রেখে দেখুন, আপনারা সেই মুহূর্তে কি করতেন। আপনারা দেখছেন বাইরের দিক থেকে কে যেন দরজা ধাক্কা দিচ্ছে, রমেনবাবু ডাকছে। দরজা খোলার পর আপনি কাউকে দেখতে পাচ্ছেন না। পিছনে ঘুরে দেখছেন আপনার খাটটা আপনা আপনি দুলছে। কি
করবেন সেই মুহূর্তে বেশ ভাববার একটি বিষয়। যাই হোক, ঘটনাটি আমার বেশ ভালো লাগলো। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন। চলে যাচ্ছে আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, ইন্দ্রাণী দে, তানিয়া মল্লিক, এমডি মঞ্জু, সবিতা পাল। কমেন্ট করেছেন চুমকি ঘোষ, ফান্টুস 323। কমেন্ট করেছেন গীতা গোস্বাম। আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর, অজন্তা হরি, বিশ্বজিৎ দাস, পি গেমিং ওয়াইটি। আমাদের সঙ্গে রয়েছেন সুমিত্রা পত্তানায়ক। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। এইভাবেই কমেন্ট করুন, লাইক করুন, আমাদের পাশে থাকুন। আর হ্যাঁ, ঘটনা পাঠাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।